আজ আপনাদের কাছে একটি পূর্ব প্রকাশিত গল্প পুনরায় পাঠ করে শোনাব, যার নাম যদি পৃথিবীটা এমন হতো। এই গল্পটির প্রথম পাঠ পুনরায় পাঠ করে শোনাব কোনো রকম মিউজিক এবং এআই কম্পোজিশন ছাড়া। আসুন গল্পটি শুনুন এবং আপনাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আজ ডায়েরিটা লেখা শেষ হলো। বুক থেকে একটা পাথর নেমে গেল। প্রায় 20 বছর কেটে গেছে, কিন্তু আজও সেই স্মৃতি জ্বলজ্বল করছে, যখন থেকে এই সব কিছুর শুরু হয়েছিল। তারপর এক এক করে সহপ্রিয় মানুষকে আমি হারালাম, যাদের আমি খুব ভালোবাসতাম, যাদের জন্যে আমি এই জায়গাটা পেলাম আজ। আজ শহরের এক নামী শুধু ধনী ব্যক্তি নয়, একজন সঞ্চালকও বটে, একজন পরিচালকও বটে। এই কলকাতা এখন আমার। কিন্তু এই সব কিছুর অর্থ কি রইল, যখন আমার অত্যন্ত কাছের মানুষরা আর থাকলো না? এই সব কিছুর পর যে আমার পাশে এসে দাঁড়ালো, সে আমাকে আরো ঐশ্বর্যশালী বানালো, আরো ধন সম্পদ দিল, বিদেশ বিভুঁয়ে আমার আরো নাম হলো। সে আমার এখনকার বর্তমান স্ত্রী, কিন্তু অতীতের স্ত্রীকেও তো ভুলতে পারি না। সে আমার জন্য কতটা করেছে। আজ আমার আপনজন বলতে তেমন কেউ নেই, কিন্তু কেন হারালাম এদের, যাদের আমি খুব ভালোবাসতাম, যাদের আমি নিজের চেয়েও বেশি কেয়ার করতাম? কিন্তু আজ তারা কেউ নেই। আমি শুধু একা রয়ে গেছি এই শহরকে সামলানোর জন্য। তাহলে বলি কথাটা, কোথা থেকে এই সব কিছু শুরু হয়েছিল? এই সব কিছু শুরু সেদিন, যেদিন আমরা বিলেতে সফর করতে যাচ্ছিলাম। যেই বিলেতে যাওয়ার সুযোগ আসে এক মহীয়সী মহিলার হাত ধরে, যিনি আমাকে সুযোগ দেন এবং তার পরবর্তী উত্তরাধিকার বানান। তার নাম আমি পরে উচ্চারণ করছি। কিন্তু কি হয়েছিল সেদিন? সেদিন সকালে আমরা তৈরি হচ্ছিলাম জাহাজে সফর করার জন্য। কলকাতা বন্দর থেকে আমাদের জাহাজ ছাড়বে বিকাল 5 ঘটিকায়। আমি আর আমার ভাইজি গুঞ্জন কলকাতার একটি বাসাতে ভাড়া থাকতাম, দ্বিতলে ভাড়া থাকতাম। ভাইজি গুঞ্জন আগে লখনৌতে থাকত। ও লখনৌতে ছোট থেকে চার্চ স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু বয়স যখন হলো 18, তখন ওর বাড়ি থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু দাদা আধুনিক চিন্তায় বিশ্বাসী। এই দাদা আমার পিস্তুত দাদা, আর তারই মেয়ে হলো গুঞ্জন। দাদা তার মেয়ের কল্যাণের কথা ভেবে আমার কাছে পাঠিয়ে দেয়। সেই বছর 2 আগে আমার পিস্তুত দাদা এসে গুঞ্জনকে আমার কাছে রেখে যায়। সেই থেকেই ও আমার কাছে আছে। কিন্তু গুঞ্জনকে আমি ভাইঝি হিসেবে দেখি না, দেখি আমার মেয়ের মতো। আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু যদি বিয়ে হতো তাহলে গুঞ্জনের মতনই আমি একজন মেয়ে চাইতাম। আমার কলকাতায় একটা ছোটখাটো বস্ত্র বিপণন আছে, যেটা সম্পূর্ণ নির্ভরশীল হলো সাহেব মেম সাহেবদের ফরমায়েশের উপর। সাহেব মেম সাহেবরা আমার থেকে মসলিন হোক, সিল্কের পোশাক হোক, বা তাদের ইউরোপীয় পোশাকই হোক, তা আমি ওদের আনিয়ে দিতাম। আমি হলাম একজন মধ্যস্থ ব্যক্তি, যা মার্চেন্টের কাছ থেকে নিয়ে আমি তাদের ফরমায়েশ মতো তাদের হাতে পৌঁছে দিতাম। এটাই ছিল আমার কাজ। আর এই কাজের জন্য মেম সাহেবরা আমাকে খুব পছন্দ করত। উল্টে আমাকে বকশিসও দিত তাদের ফরমায়েশ মতো উন্নত মানের পোশাক এনে দেওয়ার জন্য। এবং সেই বকশিসের অর্থে আমি গুঞ্জনের জন্য মেম সাহেবী পোশাক এনে দিতাম। শুধু তাই নয়, ও নানান রকম সাহেবী খাওয়ার খেতেও ভালোবাসতো। তাই ওর জন্য কখনো চিজ কেক, চকলেট কেক, আরও নানান রকম খাদ্য সামগ্রী ওকে এনে দিতাম, যা ও খেতে ভালোবাসতো। যেহেতু আমি ওকে কন্যার চোখে দেখতাম,
আমি দেখলাম ও অনেকগুলি বাক্স গুছিয়েছে গত 1 সপ্তাহ ধরে বিলেতে যাবে বলে। তাই আজ ওকে একটু তাড়া দিলাম। আচ্ছা গুঞ্জন, তুই আর কত গুছবি? গত 1 সপ্তাহ ধরে গুছিয়ে যাচ্ছিস তোর জামা কাপড়। এবারে তো সময় হয়ে গেছে আমাদের যাওয়ার। ও বলল, দেখো আঙ্কেল, আমি শুধু আমার জিনিস গুছোচ্ছি না, আমি কিন্তু তোমার জিনিসও নিয়ে নিয়েছি। তুমি কিন্তু তোমার কোনো জিনিস গুছোওনি 1 সপ্তাহ ধরে। বিলেতে যাবে বলে কথা, কিন্তু জামা কাপড় তো গুছোতে হবে এবং অন্যান্য সামগ্রীও। কিন্তু তুমি শুধু এই অফিস, ওই অফিস, ক্লিয়ারেন্সের জন্যই গোটা 1 সপ্তাহ ঘুরে বেড়াচ্ছ। তা তোমার এই কাজগুলো করবেটা কে, আমি ছাড়া? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝলাম। খুব ভালো করেছিস, আমার জন্য কোট নিয়েছিস, ট্রাউজার নিয়েছিস, আরো অন্যান্য সামগ্রী। এবারে আমাদের তো যেতে হবে। আচ্ছা, পিয়ালি মাসিকে তার মাইনে বুঝিয়ে দিয়েছিস তো? তার বলতে আঙ্কেল, আমি তোমার 50 টাকা আর অধিকন্তু আরো 20 টাকা পিয়ালি মাসিকে দিয়েছি। কারণ কতদিন সময় লাগবে তো জানি না, তাই বললাম এটুকু টাকা রাখো, পরে এসে মিটিয়ে দেবো। কিন্তু আমরা ফিরে আসলে চলে আসবে আবার। পিয়ালি মাসি শুধু বলল, খেয়াল রেখো দিদিমণি তোমার নিজের। তা বেশ ভালোই করেছিস, তুই আরো 20 টাকা দিয়ে। আসলে আমি দিতে পারতাম, এখন অনেক খরচ খরচা হয়তো লাগতে পারে, কিছুই তো জানি না। একবারই সেই বিদেশে গেছিলাম। যদিও ম্যাডাম শুধু বলেছেন তোমার ক্লিয়ারেন্সের কাগজপত্র নিয়েই চলে এসো, আর বাকি কিছু নিতে হবে না। আমি এখানে সব ব্যবস্থা করে রাখবো, তবুও তো হাতে কিছু খরচ খরচা রাখতে হয়, তাই না? ঠিকই বলেছ আঙ্কেল, অন্যের দেওয়ার উপরে তো নির্ভর করে থাকা যায় না, বলো? হুম, ঠিকই বলেছিস। যাই হোক, নিচে ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। এবারে মালপত্রগুলো যে তুলতে হবে। ঠিক আছে আঙ্কেল, তুমি বেহারাকে ডাকো, আমি সব জিনিস এক এক করে হাতে দিচ্ছি, তারপর ঘোড়ার গাড়িতে তুলবে। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলবো? আমার খুব ইচ্ছে ছিল মোটর গাড়িতে করে যাওয়ার। তা একটা মোটর গাড়ির ব্যবস্থা করতে পারলে না আঙ্কেল? দেখ গুঞ্জন, তুই তো আমার অবস্থা জানিস। একটা মোটর গাড়ি ভাড়া করতে গেলে 20 টাকা দিতে হবে এইখান থেকে বন্দরে মালপত্র নিয়ে যাওয়ার জন্য। তাই আচ্ছা আঙ্কেল, বুঝেছি। দেখ, তুই চিন্তা করিস না, ম্যাডামের কাছে মোটর গাড়ি আছে, সেখানে গিয়ে চাপবি। আর বিলেতে গেলে মোটর গাড়ি তো চাপবি। তাহলে একটু অপেক্ষা কর না, এই সমস্ত কিছু যা তোর ইচ্ছা দেখবি সব পূরণ হবে। আচ্ছা আঙ্কেল, তাই হোক। এখন দেখি মালপত্রগুলো তোলার ব্যবস্থা করি বেহারাকে ডেকে। তুই ঘোড়ার গাড়িতে গিয়ে ওঠ, আমি আসছি। ঘোড়ার গাড়িতে প্রায় 5টি গুঞ্জনের বাক্স ও 2টি আমার বাক্স, 2টি ঘোড়ার গাড়ি নিয়ে কলকাতা বন্দরের দিকে আমরা রওনা হলাম। ঘড়িতে দেখলাম তখন দুপুর 3টে বাজে। গুঞ্জন পরনে লং ইংলিশ গাউন পরেছিল, ব্ল্যাক কালারের। আমাকে ও জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, আমাকে আজ কেমন লাগছে বলো তো? আমি ওকে মনোরঞ্জন করার জন্য বললাম, তোকে অসাধারণ লাগছে, সত্যিই অসাধারণ। তবে দেখবি, ওই যে ম্যাডামের সঙ্গে আমরা যাচ্ছি, তাকে দেখবি একদম ইংলিশ মেমের মতো। উনি কিন্তু আমাদের বাঙালি, কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার ফলে ওনার আদব কায়দা এবং ওনাকে দেখতেও একদম ইংলিশ মেমের মতোই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তুমি ওই ম্যাডামের কথা অনেক বলো, আজকে নয় দেখেই নেওয়া যাবে উনি কতটা তোমার বর্ণনার সঙ্গে যথোপযুক্ত। হুম, অবশ্যই দেখবি এবং বিশ্বাসও করবি তখন আমি যেটা বলছি সেটা কিন্তু ভুল নয়। সেই 5 বছর আগে ওনার সঙ্গে প্রথম দেখা হয়েছিল সিঙ্গাপুরে। হ্যাঁ আঙ্কেল, তুমি বলো তো, তুমি কখনো এই ব্যাপারটা বলনি। তুমি যে একবার বিলেতে গেছিলে, এই ঘটনাটা বারবার বলবো বলবো করেও তুমি এড়িয়ে গেছো। ও আচ্ছা, ঠিক আছে, সেটাই তো বলছি। আজকে সেই সুযোগ এসছে বলার, এবং সামনে অনেক সময় আছে আমাদের কাছে। তা
সেইবার গেলাম সিঙ্গাপুরে বস্ত্র রপ্তানি করতে। একজন মার্চেন্টের সহায়তায় ওখানে পরিচয় হলো যে ওখানে কিছু মুসলিম রপ্তানি করতে হবে। তবে এটা আমার সরাসরি যোগাযোগ ছিল না যাকে আমি পণ্য রপ্তানি করছি, আমি কারো হয়ে গিয়েছিলাম ওখানে রপ্তানি করতে। তবে আমার কাছে এটা নতুন ছিল যেহেতু আমি ওখানে বিদেশে প্রথমবার যাচ্ছি, সিঙ্গাপুরেই হোক, তাই সেই আমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল যাওয়ার। বন্দরে যখন ওখানে পৌঁছালাম তখন শিপইয়ার্ডে ক্লিয়ারেন্স পেতে খুব অসুবিধা হচ্ছিল। একরকম হতোই না, ইংরেজ সাহেবরা নানান রকম ফন্দি ফিকির বের করছিল যে এই পণ্য ক্লিয়ারেন্স দেওয়া যাবে না। যদিও আমি তাদেরকে সমস্ত ডকুমেন্টস দেখিয়েছিলাম এবং কার তরফ থেকে আসি সেটাও জানিয়েছিলাম, কিন্তু যিনি রিসিভ করবেন পণ্য তিনি এসে পৌঁছাননি, তাই আমি বিশেষ সুবিধা করতে পারছিলাম না। আর তখনই একজন দেবদূতের মতো হাজির হলেন ওই ম্যাডাম। ওনার বিদেশে ভীষণ পসার রয়েছে এবং ইংরেজ সাহেবরাও ওনাকে খুব সমীহ করে চলে। দেখলাম উনি আমার ক্লিয়ারেন্সের ব্যবস্থা করে দিলেন। যখন উনি ওদেরকে অর্ডার দিলেন যে কী কারণে আমার পণ্য আটকানো হচ্ছে, তো উনি সবটা আমার মুখ থেকে শুনতে চাইলেন। আমি বললাম এবং সমস্ত কিছু ডকুমেন্টসও ওনাকে দেখালাম। উনি খানিকটা না দেখার মতনই দেখে শুধু ওদেরকে বললেন যে এনাকে যেন এখনই ক্লিয়ারেন্স দেওয়া হয়। যদি এ কথার অন্যথা হয় তাহলে কিন্তু উপরের তলায় তার রিপোর্ট করবেন এবং তার ফল কিন্তু ভালো হবে না। দেখলাম ওই সিঙ্গাপুর বন্দরের যিনি কাস্টম অফিসার ছিলেন উনি তৎক্ষণাৎ নিজে থেকে ব্যবস্থা করে দিলেন আমার ক্লিয়ারেন্সের। উনি আমাকে ওনার একটা ভিজিটিং কার্ড দিলেন। তারপর সন্ধ্যায় জনৈক একটি রয়্যাল ক্লাবে দেখা করতে বললেন। আমার কাছে তখন একটাই ভালো পোশাক ছিল, একটা সরাইখানায় গিয়েও উঠলাম। তারপর সন্ধ্যায় সেই রয়্যাল ক্লাবে আমার সেই ভালো পোশাকটা পরে গেলাম ওনার সঙ্গে দেখা করতে। আমি তো দেখে অবাক, বঙ্গের এক তনয়ার কি অদ্ভুত পরিবর্তন হয়েছে। ইনি বঙ্গের তনয়া না একজন ইংলিশ মেম? উনি আমাকে খুঁজে নিলেন। আমি ওনাকে খোঁজার আগেই উনি আমাকে খুঁজে নিয়েছেন এবং আমাকে কাছে ডাকলেন। উনি বারটেন্ডারের কাছে বসেছিলেন, মদ্যপান করছিলেন, আমাকেও বললেন করতে। তারপর আমিও করলাম ভদ্রতার খাতিরে। উনি আমাকে অনেক কথার মাঝে একটা কথা বললেন, তোমার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে যা বঙ্গে আটকে থাকলে কিন্তু সেটা বিকশিত হবে না, তোমাকে বাইরে বেরোতে হবে। যদি কখনো সেই সুযোগ আসে তুমি বেরোতে প্রস্তুত তো? আমি শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছিলাম এবং ভেবেছিলাম উনি হয়তো অনুগ্রহ করছেন বা সান্ত্বনা দিচ্ছেন। উনি আমাকে জানতে চেয়েছিলেন আমি কবে রওনা হচ্ছি। আমি জানালাম আমি দুদিনের মধ্যেই রওনা হয়ে যাব, আমার সঙ্গে আনা বস্ত্রগুলো ইম্পোর্টারকে হ্যান্ড ওভার করার পর। উনি আমাকে একটু অনুরোধ করলেন, তুমি দুদিন থেকে যাও আরো বেশি, তুমি একসাথেই আমার জাহাজে ফিরবে। আমার এই সপ্তাহটা থাকতে হবে, তুমি চিন্তা করো না, যদি কিছু টাকা পয়সার দরকার হয় বা কোথায় আছো আমাকে জানাও, আমি তার ভাড়া মিটিয়ে দেবো। আমি তখন একটু সংকুচিত বোধ করলাম, বললাম না না সেই পরিমাণ অর্থ আমার কাছে আছে, ঠিক আছে আমি থেকে যাচ্ছি। আমি ভাবলাম উনি আমাকে যে সাহায্য করেছেন এবং অধিকন্তু উনি আমাকে ওনার জাহাজে করে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার, তাই আমি রাজি হয়ে গেছিলাম বিনা কোনো দ্বিধায়। উনি আমাকে জানালেন স্বদেশে আমাকে যেতে হবে এই কারণে, কারণ ওখান থেকে দার্জিলিংটি ইম্পোর্ট করে ইউরোপে এক্সপোর্ট করতে হবে। তাই ভাবলাম তুমিও চলো একসাথে, অনেকদিন পর স্বদেশের মানুষকে দেখলাম আর তোমাকে দেখে বেশ ভালোই লাগলো। আমার সাথে যোগাযোগ রেখো, আর জাহাজে যেতে যেতেই তো কথা হবেই। তারপর আমরা একসাথে জাহাজে করে ফিরেছিলাম।
উনি অনেক গল্প করেছিলেন ওনার, এবং জাহাজে খুব যত্নও করেছিলেন। ওনার অনেক সার্ভেন্টও আছে। দেখতে দেখতেই আমরা কলকাতা বন্দরে পৌঁছে গেলাম। হাতঘড়িতে সময় দেখলাম একদম কারেক্ট টাইমেই পৌঁছে গেছি। 4:05 বাকি। গুঞ্জন আমার সিঙ্গাপুরের গল্পে বিভোর ছিল, কিন্তু ওর ঘোর কাটল বন্দরে জাহাজের হর্নের আওয়াজে। ঘোড়ার গাড়ি থামল শিপইয়ার্ডের রাস্তায়। আমি সাইড করে দাঁড় করাতে বললাম। ঘোড়ার গাড়ি থেকে নামার আগে গুঞ্জনকে বললাম, তুই এখানেই বস, আমি ম্যাডামকে নিয়েই একবারে ফিরব। উনি হয়তো অনেকক্ষণ আগেই কলকাতায় পৌঁছে গেছেন, হয়তো অফিসে অপেক্ষা করছেন। গুঞ্জন আমাকে তখন জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, আমি একটু বাইরে বেরিয়ে দাঁড়াবো? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এই গাড়ির কাছাকাছি থাকিস, কারণ এই মালপত্রগুলো রয়েছে তো। ও বলল, ঠিক আছে। এরপর আমি বন্দরের অফিসে প্রবেশ করলাম। অফিসের রিসেপশনে একজন কম বয়সী ইংরেজ সাহেব বসেছিল। আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, উইল ব্লু সি লাইন শিপ সেল টুডে? ওই কম বয়সী ইংরেজ ভদ্রলোকটি প্রথমে আমাকে জরিপ করলেন ওনার চোখ দিয়ে। তারপর জানতে চাইলেন, ইউ স্যার? আমি বললাম, আই এম নীলকমল রায়। আই এম লুকিং ফর ম্যাডাম সেন চৌধুরী, স্বর্ণলতা সেন চৌধুরী। যখন উনি এই নামটি শুনলেন, তখন আগ্রহের সঙ্গে উনি বললেন, ইয়েস, ম্যাডাম সেন চৌধুরী ইজ এক্সপেক্টিং ইউ ইনসাইড কাস্টম অফিসার্স রুম। উনি আরও জানালেন, যা আমার পূর্বতন প্রশ্ন ছিল, ইয়েস, দিস শিপ উইল সেল উইথিন অ্যান আওয়ার, প্লিজ ভিজিট ইনসাইড দ্য অফিসার্স রুম। তখন আমি এগিয়ে গেলাম অফিসের দিকে। তারপর অফিসের কাঠের দরজা ঠেলে যখন ঢুকলাম, একটা মিষ্টি সুবাস ভেতর থেকে ভেসে এলো। এটা কোনো দামি পারফিউমের গন্ধ। তারপর যাকে দেখলাম, মাথায় ফ্যাসিনেটর হ্যাট, ফুল স্লিভ ভিক্টোরিয়ান ড্রেসে আবৃত, ইনিই হলেন ম্যাডাম স্বর্ণলতা। আমাকে দেখে ওনার মুখে এক রাশ আনন্দ ছড়িয়ে পড়ল। বলল, নীলকমল, প্লিজ কাম, প্লিজ কাম। তারপর আমি ঘরে প্রবেশ করলাম। উনি আমাকে বসতে বললেন। আমি ওনার পাশের চেয়ারে বসলাম। উনি আমার দিকে প্রসন্ন মুখে কিছুক্ষণ চেয়ে থাকলেন। তারপর আমি প্রায় সাথে সাথেই আমার সঙ্গে আনা আমার ও গুঞ্জনের পাসপোর্ট ও ব্রিটিশ ম্যাজিস্ট্রেট অফিস থেকে সদ্য পাওয়া অ্যাপ্রুভালটা কাস্টম অফিসারের দিকে এগিয়ে দিলাম। কাস্টম অফিসার একবার মাত্র চোখ বুলিয়ে তারপর আমার দিকে একবার তাকালো, তারপর ম্যাডামের দিকে এক প্রশ্নার্থীর চোখে তাকালো, তারপর বলল, ওয়েল জেন্টলম্যান, your papers are clear. You are authorized to travel on Blue Sea Line ship. এ কথা বলে উনি আমার অ্যাপ্রুভাল পেপারে সাইন করে দিলেন, তারপর ব্রিটিশ সিল মোহর লাগিয়ে দিলেন। তাও পাশে বসে থাকা ম্যাডাম একবার দৃঢ়তার সঙ্গে ওনাকে জিজ্ঞেস করলেন, ইজ এভরিথিং কারেক্ট ইন গিভেন ডকুমেন্ট? তখন ওই কাস্টম অফিসার জানালো, ইয়েস, এভরিথিং ইজ ফাইন. He is authorized to travel on your ship. And I do know that you do have a good connection with British government in England. I dare not to waste your time in documentation. You can take this gentleman on your voyage without any hesitation. তখন ম্যাডাম ওনাকে বললেন, ওকে, থ্যাংক ইউ। I will remember your name, will recommend your name to your superior to give you a better position to your own country in England. এ কথা শুনে কাস্টম অফিসার ম্যাডামকে থ্যাংক ইউ বলে অভিবাদন জানালেন। তারপর স্বর্ণলতা ম্যাডাম আমার দিকে তাকালেন অত্যন্ত প্রসন্ন মুখে। মুখে সবসময় একটা অত্যন্ত কোমল হাসি ফুটে রয়েছে। আমাকে অত্যন্ত কোমলভাবে বললেন, চলো যাওয়া যাক, তোমার মালপত্র নিশ্চয়ই ঘোড়ার গাড়িতে করে এনেছো? আমি জানালাম, হ্যাঁ, ওগুলো তাহলে জাহাজে তোলার ব্যবস্থা করতে হবে।
চলো বাইরে যাওয়া যাক। আমরা তখন বন্দর অফিসের বাইরে এলাম। আমি বাইরে এসে গুঞ্জনকে দেখালাম। গুঞ্জন দেখলাম ঘোড়ার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমি ওনাকে বললাম দাঁড়াতে, যে গুঞ্জনকে আমি ডেকে আনছি। উনি তখন আমাকে বললেন, চলো ওখানেই যাওয়া যাক, ওখানে ওর সঙ্গে পরিচয় করে তোমার ওখান থেকে মালপত্র বের করে একদম জাহাজে লোডিং করে নেওয়া হবে। উনি তখন এক মুহূর্ত দাঁড়িয়ে গিয়ে পিছনে ঘুরে তাকালেন, যেন কাউকে খুঁজছিলেন। তারপর দেখলাম দুজন বন্দুকধারী গার্ডস সাথে সাথে দৌড়ে এলো। উনি তাদেরকে অর্ডার দিলেন ওই ঘোড়ার গাড়ি থেকে মালপত্র নামিয়ে জাহাজে তোলার জন্য। ওই বন্দুকধারী দুজন গার্ড দৌড়ে গেল ওই ঘোড়ার গাড়ির দিকে। আমরা পিছন পিছন এগিয়ে গেলাম গুঞ্জনের দিকে। আমি গুঞ্জনকে দেখলাম ওই বন্দুকধারী গার্ডসদের দৌড়ে আসতে থেকে একটু ঘাবড়ে গিয়েছিল। তারপর আমাকে ও স্বর্ণলতা ম্যাডামকে যখন দেখলো আসতে ওরই দিকে, তখন ও একটু ধাতস্থ বোধ করলো। স্বর্ণলতা এসে ওর সঙ্গে পরিচয় করলো। আমি পরিচয় করিয়ে দিলাম, এই হলো আমার ভাইজি গুঞ্জন। স্বর্ণলতা ম্যাডাম ওকে জিজ্ঞেস করলেন, হ্যালো লিটল প্রিন্সেস, হোয়াট ডু ইউ ডু? গুঞ্জন সাবলীলভাবে জানালো সে ম্যাট্রিকুলেশন পাস করে মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপর স্বর্ণলতা বললেন, ওয়েল, আমরা এখন এক লম্বা সফরে যাচ্ছি, তুমি প্রস্তুত তো? গুঞ্জনও অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানালো সে প্রস্তুত। আমাকে দেখে স্বর্ণলতা বললেন, বাহ, তুমি তোমার ভাইজিকে ভালোই প্রস্তুত করেছ। চলো তাহলে যাওয়া যাক জাহাজের দিকে। তারপর আমরা তিনজনে এগিয়ে গেলাম। আমার গাড়িটি ওই বন্দর অফিসের পাশে দাঁড়িয়ে আছে, চলো ওখানটা যাওয়া যাক। আমরা তিনজনে মিলে ওইখানে গেলাম। দেখলাম ওনার গাড়িটি নিয়ে ওনার ড্রাইভার ওই বন্দর অফিসের পাশ থেকে আমাদের সামনে এসে দাঁড়ালো। দেখলাম গাড়িটি রোলস রয়েস কোম্পানি। এই প্রথমবার দেখলাম এই গাড়িটিকে, এবং এক অত্যন্ত সৌভাগ্যকর হবে এতে করে আমরা যাত্রা করব। এবং পরেও আমরা তিনজনে উঠে বসলাম। গাড়ি বন্দরের রাস্তা ধরে এগিয়ে চলল ম্যাডামের আনা জাহাজের দিকে। মাত্র 2-3 মিনিট যাত্রা করার পরেই আমরা ওনার আনা জাহাজের কাছে পৌঁছে গেলাম। জাহাজটা এক অদ্ভুত ধরনের। জাহাজের দৈর্ঘ্য বিরাট না হলেও উচ্চতায় অনেকটাই, প্রায় দ্বিতল বাড়ির চেয়েও উঁচু। জাহাজ থেকে ল্যাডার নেমে এসেছিল। দেখলাম আমাদের মালপত্রগুলো বহন করার জন্য জাহাজের ফোর্থ বয়রা গার্ডসের কাছ থেকে আমাদের মালপত্রগুলো নিয়ে জাহাজে উঠে গেল। তারপর আমি, গুঞ্জন ও ওই ম্যাডাম গাড়ি থেকে নেমে জাহাজের ল্যাডার ধরে উঠতে থাকলাম। এই সময় দেখলাম ক্রেনে করে ওই রোলস রয়েস গাড়িটিকে জাহাজে তোলার ব্যবস্থা করা হলো। শেষবারের মতন একবার পিছন ঘুরে তাকালাম বন্দরের দিকে। যদিও এখান থেকে শহরের রাস্তা দেখা যায় না, হয়তো জাহাজের ডেকে উঠলে হয়তো দেখা যেতে পারে, কারণ বন্দর এলাকা বৃহৎ। তাও শেষবারের মতন নিজের শহরের বন্দরকে একবার চোখ বুলিয়ে নিলাম, কারণ এখন বহুদিন এই শহর, এই বন্দর আর দেখতে পাবো না। জাহাজটা ছিল কাষ্ঠ নির্মিত, একটু পুরনো ধাঁচের। যদিও এখন সকলেই লৌহ নির্মিত জাহাজ ব্যবহার করে এবং স্টিম ইঞ্জিন জাহাজ ব্যবহার করে, কিন্তু এই জাহাজও দেখলাম স্টিম ইঞ্জিন আছে, কিন্তু কাষ্ঠ নির্মিত জাহাজ। তাই আমার মনে হলো এই কাষ্ঠ নির্মাণ করার পিছনে হয়তো শৌখিনতার ওপরেই নজর দেওয়া হয়েছে। অবশ্যই এই জাহাজ যথেষ্ট শক্তপোক্ত এবং সমুদ্রে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়তো হতে পারে, সেক্ষেত্রে হয়তো এই জাহাজ ভেঙে বা গুড়িয়ে যাবে না, কারণ যার সাথে সফর করছি তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং চৌকস ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। জাহাজের সিঁড়ি দিয়ে ওঠার সময়
আমি যখন পিছনে ঘুরে তাকিয়ে দেখছিলাম, তখন উনিও দাঁড়িয়ে গেলেন। গুঞ্জন সামনে এগিয়ে গেল। উনি আমার কাঁধে হাত রেখে বললেন, যদিও জানি তুমি এর আগে সফর করেছ, কিন্তু তোমার সাথে তোমার ভাইজি এবার যাচ্ছে। ওর পক্ষে সম্ভবত এটা প্রথম সফর হবে। তাই চিন্তা করো না, জাহাজে যথার্থ ব্যবস্থা করা আছে এবং যথেষ্ট খাদ্য সামগ্রীও আছে। তাই এই সফর নিরাপদ ও প্রতিকূলতাহীন হবে। বিশ্বাস রাখো। আমি ঘাড় নেড়ে ওনার কথাতে বিশ্বাস স্থাপনের ইঙ্গিত দিলাম। এরপর আমরা জাহাজের অভ্যন্তরে প্রবেশ করলাম। স্বর্ণলতা ম্যাডাম আমাকে নিয়ে গেলেন আমার কেবিনের দিকে। আমার কেবিনের পাশে আরেকটি কেবিন ছিল, সেটা উনি নির্ধারণ করলেন গুঞ্জনের জন্য, এবং আমার কেবিনের আগে আরেকটি কেবিন ছিল, সেটি ওনার কেবিন। আমি দেখলাম জাহাজের মধ্যে ইলেকট্রিক ল্যাম্পের ব্যবস্থা আছে। এটা সম্ভবত জাহাজের মধ্যে ইঞ্জিন পরিচালিত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জ্বলছে। ক্যাবিনের মধ্যে এক রাজকীয় ব্যবস্থা। ক্যাবিনের আকৃতি অতি বৃহৎ নয়, কিন্তু যে সমস্ত ফার্নিচার দিয়ে এই ক্যাবিন সজ্জিত তা অতুলনীয়, যেন কোনো বিলাসবহুল হোটেলের স্বরূপ। এবং ফার্নিচারগুলি অত্যন্ত সুন্দরভাবে এই ছোট কেবিনের মধ্যে ফিট করা আছে, যা একটি সুন্দর ইন্টেরিয়রের পরিচয় দেয়। আমার জন্য নির্ধারিত ক্যাবিনেই আমরা তিনজনে বসলাম। আমি গুঞ্জনকে জিজ্ঞেস করলাম, তুই কি কিছু খাবি? অনেকক্ষণ আগে খেয়েছিলিস। গুঞ্জন জানালো ও কিছু খাবে না। তবুও স্বর্ণলতা ম্যাডাম ওকে বললেন, তুমি চাইলে একটু ফ্রায়েড সসেজ কফির সাথে খেতে পারো। আমি কিচেনে অর্ডার করে দিচ্ছি। ওনার কথা শুনে গুঞ্জন সম্মতি জানালো। ওনাকে দেখলাম ডিভানের পাশে থাকা একটি সুইচে নক করলেন। কিছুক্ষণের মধ্যেই একজন সার্ভেন্ট এসে হাজির হলো। ওই সার্ভেন্টকে উনি বললেন, এই মেমের জন্য একটু ফ্রায়েড সসেজ ও কফি নিয়ে এসো। ও আমাদের জন্য একটু জুস নিয়ে আসো। তখনই জাহাজের হর্নের আওয়াজ শুনতে পেলাম। উনি বলে উঠলেন, এখনই জাহাজ ছাড়বে। আমি বললাম, আমি ডেকে উঠে একটু দেখতে চাই এই জাহাজ ছাড়া। উনি প্রসন্ন মুখে জানালেন, যাও, শেষবারের মতন একবার দেখে নাও এই বন্দরটাকে, এই শহরটাকে। আমি ডেকে এসে দাঁড়ালাম। তখন সূর্য অস্ত যাচ্ছে। এখন বিকাল 5:30। বন্দরে আসার পর যে 1.5 ঘন্টা কিভাবে কেটে গেল তা বোঝাই গেল না। আমি দেখলাম পশ্চিম কোণে সূর্য অস্ত যাচ্ছে, তাই তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে সারা আকাশে। বিদায় কলকাতা, কিছুদিনের জন্য আবার ফিরে আসবো।